আবু সাইদ হত্যা মামলার রায় 2 পুলিশের মৃত্যুদণ্ড। হাদি হত্যা অভিযুক্ত ফয়সালের অস্ত্র মামলায় 10 বছরের কারাদণ্ড। ঢাকায় 2 পাম্পে চালু হলো ফুয়েল পাস অ্যাপ। বায়তুল মোকাররম এলাকায় উচ্ছেদ অভিযান। জাতীয় সংসদে 12টি বিল পাস। চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ফিরেই থাকবে মার্কিন বাহিনী, ট্রাম্পের হুঁশিয়ারি। বদলে গেল নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের প্যানেল এই রায় দেন। রায়ের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান সহ 3 জনকে যাবজ্জীবন এবং বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মোট 30 জন আসামির মধ্যে সাবেক উপাচার্য সহ 24 জন পলাতক রয়েছেন এবং 6 জন গ্রেফতার অবস্থায় আছেন। 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হন। আবু সাইদের আত্মত্যাগ ছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম টার্নিং পয়েন্ট। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে এই ঐতিহাসিক রায় এলো। রাজধানীর আদাবর থানার একটি অস্ত্র মামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার 18তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মুহসিন এই রায় ঘোষণা করেন। আসামি বর্তমানে পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 2024 সালের 7 নভেম্বর আদাবরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে 4 রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করে র্যাব। এই ঘটনায় ফয়সালের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা করা হয়েছিল। আদালত 14 জন সাক্ষীর মধ্যে 13 জনের সাক্ষ্য গ্রহণ শেষে তাকে দোষী সাব্যস্ত করেন। গত বছরের ডিসেম্বরের নির্বাচনী প্রচার শেষে গুলিতে নিহত হন ওসমান হাদি, যেখানে ফয়সালকে প্রধান অভিযুক্ত করা হয়। বর্তমানে হাদি হত্যা মামলাটি সিআইডির অধীনে অধিকতর তদন্তাধীন রয়েছে। ফয়সাল এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে মামলায় উল্লেখ করা হয়। এই রায়ের মাধ্যমে অস্ত্র আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হলো। জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে রাজধানীতে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস নামক কিউআর কোড ভিত্তিক অ্যাপ চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান। প্রাথমিকভাবে আসাদ গেটের সোনার বাংলা এবং তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য এই কার্যক্রম শুরু হয়েছে, যেখানে এরই মধ্যে 10,000-এরও বেশি মানুষ নিবন্ধন করেছেন। এই অ্যাপের মাধ্যমে বিআরটি এর ডেটাবেস ব্যবহার করে রিয়েল টাইম মনিটরিং করা হবে, যা জ্বালানির কৃত্রিম সংকট ও অপচয় রোধে সহায়তা করবে। স্মার্টফোন না থাকলেও ব্যবহারকারীরা ওয়েবসাইট থেকে কিউআর কোড প্রিন্ট করে ব্যবহারের সুযোগ পাবেন। বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের দাম এপ্রিলে অপরিবর্তিত রাখা হলেও ভবিষ্যতে তা পুনর্নির্ধারণের ইঙ্গিত দেওয়া হয়েছে। সফল পাইলটিং শেষে পর্যায়ক্রমে সারা দেশে সব যানবাহনের জন্য এই ডিজিটাল সিস্টেম উন্মুক্ত করা হবে। এর ফলে জ্বালানি বিতরণে দীর্ঘ সারি কমবে এবং বিতরণ প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেশনের আওতায় আসবে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের উভয় পাশের ফুটপাতে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজ বৃহস্পতিবার দুপুর 1:45টার দিকে শুরু হওয়া এই অভিযানে বুলডোজার দিয়ে অবৈধ অস্থায়ী দোকানগুলো ঘুরিয়ে দেওয়া হয়। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সম্পত্তি বিভাগের কর্মকর্তাদের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হয়। যানজট নিরসন ও পথচারীদের চলাচলের পথ সুগম করতে ডিএমপি এবং পরিবহন নেতাদের সঙ্গে সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানের খবর পেয়ে অনেক দোকানি আগেই মালামাল সরিয়ে নিলেও বাকি স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এর আগে বুধবার সায়দাবাদ এলাকায় 240টি অবৈধ বাস কাউন্টার অপসারণ করে ডিএসসিসি।
এছাড়াও মগবাজার, কাকরাইল ও বাংলা মোটর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান চালানো হয়েছে। তবে স্থানীয় পথচারীদের মতে নিয়মিত নজরদারি না থাকলে উচ্ছেদকৃত স্থানগুলো আবারও দখলের আশঙ্কা রয়েছে। নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সিটি কর্পোরেশন এই কঠোর অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 12তম দিনে একযোগে 12টি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। বৃহস্পতিবার এই অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা 9টি অধ্যাদেশ অবিকল রেখে সংশোধনী বিল হিসেবে পাশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, জাতীয় ক্রীড়া পরিষদ, পাবলিক প্রকিউরমেন্ট এবং বাংলাদেশ শ্রম আইনের সংশোধনী বিল। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2024 রহিত করে 2009 সালের মূল আইনটি পুনঃপ্রচলনের লক্ষ্যে একটি বিশেষ বিল পাশ করা হয়। বিচার বিভাগীয় সংস্কারের অংশ হিসেবে সুপ্রিম কোর্ট সচিবালয় এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশগুলো রহিত করে সংশ্লিষ্ট বিল দুটিও পাশ হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর উত্থাপনে বিলগুলো কণ্ঠভোটে পাশ হয়। পাশ হওয়া অন্যান্য বিলের মধ্যে রয়েছে স্থানীয় সরকার, বৈশ্বিক কর্মসংস্থান এবং কৃষিভূমি সুরক্ষা সংক্রান্ত বিল। এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে প্রস্তাবিত শান্তি চুক্তির শর্ত পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও সেনা সদস্যরা ইরানের আশেপাশেই অবস্থান করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, কোনো কারণে ইরান চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হলে আগের চেয়েও ব্যাপক ও শক্তিশালী হামলা চালানো হবে। পাকিস্তানের মধ্যস্থতায় আগামী 10 এপ্রিল ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এই গুরুত্বপূর্ণ সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স এবং ইরানি দলের নেতৃত্বে আছেন স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ট্রাম্প দাবি করেছেন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি হয়েছে, যদিও ইরান এই দাবি অস্বীকার করে আসছে। আলোচনায় যুক্তরাষ্ট্রের 15 দফা এবং ইরানের 10 দফা প্রস্তাব নিয়ে দর কষাকষি হবে। শান্তি আলোচনার প্রাক্কালে ট্রাম্পের এই কড়া বার্তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। এরই মধ্যে ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর নিরাপত্তা ও পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে ওয়াশিংটন। এবারে থাকছে খেলার সংবাদ। বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সাশ্রয় করতে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ক্রিকেট সিরিজের সময়সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি। আজ বৃহস্পতিবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে 17 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ এখন দিবারাত্রির পরিবর্তে সকাল 11টায় শুরু হবে। ওয়ানডের পাশাপাশি টি20 সিরিজের সময়ও পুনর্নির্ধারণ করা হয়েছে, যা শুরু হবে দুপুর 2টা থেকে। গতকাল বিসিবির অ্যাডহক কমিটির সভা শেষে সভাপতি তামিম ইকবাল এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান। মূলত জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগকে সমর্থন জানাতেই ফ্লাড লাইটের ব্যবহার এড়িয়ে দিনের আলোতে খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পুনর্নির্ধারিত সময়ের চেয়ে ম্যাচগুলো কয়েক ঘন্টা আগে শুরু হচ্ছে। দুই দেশের ক্রিকেট বোর্ডই এই নতুন সময়সূচির ব্যাপারে একমত পোষণ করেছেন। ক্রিকেট প্রেমীদের জন্য এখন দিনের শুরুতেই মাঠের লড়াই দেখার সুযোগ তৈরি হলো। সব মিলিয়ে আসন্ন এই সিরিজে বিদ্যুৎ সাশ্রয় ও আধুনিক ক্রিকেট সূচির সমন্বয় ঘটিয়েছে বিসিবি। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।